নমস্কার আমাদের প্রিয় শ্রোতা বন্ধুগণ, বাংলা কাহিনী কথা চ্যানেলে আপনাদের সকলেরই সাদর আমন্ত্রণ। আপনারা শুনছেন ভয়ঙ্কর গল্প সাহেবের বাংলো। ঘড়ির কাঁটা রাত 9টা ছুঁই ছুঁই। আকাশে কালো মেঘ করে আছে সকাল থেকেই। দুপুরে এক পশলা ঝড় বৃষ্টি হয়ে গেছে। এখন থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো সময় আবার বৃষ্টি আসবে। অনিকেত আমার বয়স, পেশায় ইঞ্জিনিয়ার। বিকেল বিকেল অফিস থেকে ফিরে আসে বাড়ি। আজ মনে হয় আটকে গেছে অফিসের চাপে। আমি মিলি মুখার্জি, হাউসওয়াইফ। নিজের বাড়ির কাজ নিজেই করতে ভালোবাসি। তাছাড়া তেমন বিশ্বস্ত কাউকে পাইনি এখনো। আসলে অনির অফিস থেকে হঠাৎ করেই ট্রান্সফার হয়ে গেল দার্জিলিংয়ে। এই সবে 6 মাস হলো এসেছি কলকাতা থেকে এখানে। হিমেল হাওয়া গায়ে মেখে, সবুজে ঘেরা পাহাড়, গাছগাছালি, পাখিদের কিচির মিচির দেখে সময় কেটে যায় বেশ। এখন যে বাড়িটায় থাকি, শুনেছি এখানে এককালে কোনো এক সাহেবের বাংলো ছিল। বাড়িতে ঢোকার সময় গেটে সেই সাহেবের নেমপ্লেটটা এখনো রয়েছে, তবে তার নামধাম সবই অস্পষ্ট। একসময় নাকি বাংলোটা পরিত্যক্ত অবস্থাতেই ছিল, পরে মেরামত করা হলেও একটু নিরিবিলি জায়গায় বলেই হয়তো কেউ থাকেনি। অনির অফিস থেকে আমাদের জন্য অন্য কোয়ার্টার ঠিক করে রেখেছিল, কিন্তু যেদিন আমরা এলাম শোনা গেল ওই কোয়ার্টারে গত রাতে কোনো কারণে জলের পাইপ ফেটে গেছে। পাইপ সারাতে বেশ কদিন সময় লাগবে। তারপর অনির এক বন্ধু মারফত কদিনের জন্য এই বাংলোটায় আমাদের থাকার ব্যবস্থা হলো। প্রথম গা ছমছম করত, তারপর থেকে আমারও বাড়িটার উপর অদ্ভুত মায়া পড়ে গেল। আমি আর যেতে চাইলাম না কোয়ার্টার। আমার যেতে বাধ্য হয়েই অনি এক প্রকার এখানে থেকে যেতে রাজি হলো। বাংলোটা খুব বড় নয়, ঢোকার জন্য চওড়া গেট, যদিও তাতে মরচে ধরেছে। গেট খুলতেই ইট বাঁধানো পথ। 10-12 হাত এগোলেই কাঠের সিঁড়ি দিয়ে 4টে ধাপ উঠে গেলেই ছোট্ট বারান্দা। ভেতরে বড় বড় 4টে ঘর, ওপেন কিচেন। বেডরুম লাগোয়া পূর্ব দিকে আরও একটা বারান্দা আছে। বাড়ির সামনের জায়গাটায় আগাছায় ভরেছিল, লোক দিয়ে সব পরিষ্কার করিয়েছি। নিজের হাতে বাগান বানিয়েছি, ফুলে ফুলে ছেয়ে গেছে এখন বাগানটা। সারাদিন এসব করতে করতেই সময় কেটে যায়। আর আছে টমটম। যেদিন প্রথম এসেছিলাম এখানে, সেদিন রাতে খুটখাট শব্দে ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি জানলাটা হাট করে খোলা। অস্পষ্ট আলোয় দেখলাম একটা বিড়াল ঢুকে আসছে ভেতরে। অবাক হলাম। জানালা বন্ধ করেই তো শুয়েছি, খুলে গেল কি করে? অনি তখন গভীর ঘুমে। ডাকলাম, অনি, এই অনি, ওঠো না। ধড়মড়িয়ে উঠে বসলো ও। কি হয়েছে? জানলাটা আটকাওনি? অবাক হলো অনিও। খানিক ভেবে বলল, বোধহয় ছিটকিনিতে সমস্যা আছে, দাঁড়াও আবার আটকে দিই। আমি বললাম, একটা বিড়াল এসে ঢুকেছে ঘরে, কোথায় লুকোলো দেখো তো। ঘুম চোখে অনির আর বিড়াল খোঁজার ইচ্ছে নেই। বলল, বাদ দাও, বিড়াল কি আর করবে, সকালে দেখো। রাতে আর সমস্যা হয়নি, তবে সকালে উঠে আর বিড়ালটাকে খুঁজে পাইনি। পরদিন সন্ধ্যের দিকে কফি নিয়ে বসেছিলাম বারান্দায়। দেখি ল্যাচ তুলে বেশ নাদোষ নুদোষ লোমওয়ালা একটা কালো বিড়াল কোত্থেকে এসে হাজির হয়েছে আমার পায়ের কাছে। সেদিন আদর করে খেতে দিলাম, তারপর থেকে আমার কাছেই থাকি। ওরই নাম দিয়েছি টমটম। এমনিতে খুব শান্ত, তবে ওর চোখের দিকে তাকালে গা শিউরে উঠবে। প্রথম আমিও ভয় পেতাম,
এখন অবশ্য ভালো লাগে। বাড়িটা মোটের ওপর বেশ ভালো। অনির অফিস থেকে একজন কেয়ারটেকারের ব্যবস্থাও করে দিয়েছে। বাহাদুর, স্থানীয় নেপালি ছেলে, ভীষণ সহজ সরল, বাজারঘাট করে দেয়, মাঝে মাঝে এসে খোঁজ খবর নিয়ে যায়। এখন রাত 9:30। এক কাপ কফি খেয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। এখানে সামান্য বৃষ্টি এলেই লোডশেডিং হয়ে যায়। ইনভার্টারটাও কাজ করছে না কেন জানি না। মোমবাতি জ্বালিয়ে বসে আছি। চারদিক ঘুটঘুটে অন্ধকার। বাহাদুরও কি জানি আজ সন্ধ্যেতে কেন এলো না। টমটমেরও পাত্তা নেই। এমনিতে পাহাড়াঞ্চল, তার ওপর বৃষ্টি। অনেকে যে কল করব উপায় নেই, নেটওয়ার্ক কাজ করছে না। কেমন গা ছমছমে পরিবেশ। আগে আমি ভীষণ ভীতু ছিলাম, এখন আস্তে আস্তে ভয় ডর কাটিয়ে উঠেছি। বরং আমার তুলনায় অনেক ভীতু। রাতে বাইরে কোথাও খুটখাট আওয়াজ পেলে আমাকেই লাইট নিয়ে উঠে দেখতে হয়। অনেক সাহস নেই। এই নিয়ে ওকে মাঝে মাঝেই রাগায়। এই বাংলো বাড়িতে এতদিন কেন কেউ থাকেনি সেটা নিয়ে ওর নাকি সন্দেহ হয়। আমি হাসি ওর কথা শুনি। প্রথম দিকে বাহাদুর বলেছিল, ম্যাডাম জি, এই বাংলোতে ज़्यादा दिन ना থাকবেন। लोग बोलता है रात में इस बांग्लो में आत्मा का साया दिखाई देता है। আমি একটু ভয় পেলেও মুখে হাসি রেখেই বলেছিলাম, বেশ তো, আমিও দেখব তাহলে। আমার কথা শুনে বাহাদুরও হেসেছিল সেদিন। একদিন ধুলো ঝাড়তে গিয়ে পুরোনো একটা আলমারির কোণ থেকে পাই একটা ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় নাম লেখা আছে গিরীন্দ্র শেখর মুখার্জি। সম্ভবত তারই লেখা। সেখান থেকেই জানতে পারি কোনো এক হেনরি সাহেবের বাংলো ছিল এটা। চা বাগানের ম্যানেজার হিসেবে এসে এই বাড়িটি বানান। সঙ্গে ছিলেন তার প্রিয়তমা স্ত্রী মারিয়ান আর বেড়াল লুসি। লুসিকে ভীষণ ভালোবাসতেন হেনরি সাহেব, কিন্তু মারিয়ানের ভীষণ অপছন্দ ছিল বেড়াল। শান্ত শিষ্ট লুসিও হেনরির কাজ ছাড়া হতো না। একদিন সুযোগ বুঝে লুসির খাবারে বিষ মিশিয়ে দিয়েছিলেন। ঘণ্টাখানেকের মধ্যে এলিয়ে পড়ে লুসি। হেনরি সাহেব ভেবেছিলেন এ বুঝি স্বাভাবিক মৃত্যুই। প্রিয় লুসিকে সমাধিস্থ করেন বাড়ির পেছনের খোলা মাঠটায়। সমাধিস্থলকে সাদা মার্বেল পাথরে মুড়ে দেন। তারপর সব স্বাভাবিকই চলছিল। একদিন বিশেষ কাজে শহরে যান হেনরি সাহেব। রাতে বাড়ি ফিরে দেখেন স্ত্রীর অচৈতন্য দেহ। সারা শরীরে জন্তুর তীক্ষ্ণ নখের আঁচড়। লালচে ভয়ার্ত চোখ দুটো যেন বেরিয়ে আসছে। মিনিট খানেক গোঙানোর পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন মারিয়ানা। লুসির কবরের পাশেই সমাধিস্থ হন তিনি। প্রিয়তমা স্ত্রীর সমাধি বড় সুন্দর করে বাঁধিয়েছিলেন হেনরি সাহেব। উপরে একটা সুন্দর শ্বেতপাথরের পরীর মূর্তি বসিয়েছিলেন। তার নিচে লেখা ছিল একটি ইংরেজিতে কবিতা। তারপর কোথায় যেন চলে গিয়েছিলেন তিনি। কোথায় গেছেন কেউ খোঁজ পায়নি তার। ইতিমধ্যে কেটে গেছে বেশ কয়েক বছর। বাগানের নতুন ম্যানেজার এসেছিলেন জেমস অ্যান্ডারসন। তাকে থাকার জন্য দেওয়া হয় এই বাংলো বাড়িটা। তিনিও পরিবার নিয়ে থাকতে এসেছিলেন। প্রায় রাতে কানে ভেসে আসতো একটা গান। গানের উৎস না পেয়ে বিশেষ পাত্তা দেননি। এছাড়া আর কোনো সমস্যা তো ছিল না। তবে তার একমাত্র ছেলে দিন দিন কেমন শান্ত হয়ে যেতে থাকে। একদিন হঠাৎ ওর শুরু হয় ভীষণ জ্বর আর ভেদ বমি। সে সময়টায় কারাজ্বরের প্রাদুর্ভাব ছিল ভীষণ। চিকিৎসক প্রথমে ভেবেছিলেন জ্বরের কারণেই বমি। তবে ঘণ্টাখানেক পরে শরীর নীল হয়ে ওঠে,
মারাও যায় তারপর সে। জানা যায় বিষক্রিয়া হয়েছিল শরীরে। সকলে অনেক ভেবেও বিষের উৎসস্থল পায়নি। প্রিয় পুত্রকে সমাধিস্থ করতে গিয়েছিলেন পেছনের সেই সমাধিক্ষেত্রেই, কিন্তু সকলে আশ্চর্য হলেন, কেননা মারিয়ানের সমাধির ঠিক পাশেই তার শায়িত একটি সমাধি। কার সমাধি কেউ বলতে পারল না। এরপর জেমস অ্যান্ডারসন এ বাড়ি ছেড়ে দিতে চেয়েছিলেন, সেই মতো বন্দোবস্তও করেছিলেন। তবে যাবার দিন সকালে গাড়ির ড্রাইভার ওদের খুঁজে না পেয়ে ঘরে ঢুকে দেখে স্বামী স্ত্রীর রক্তাক্ত দেহ। এরপর ভূতের বাড়ি হিসেবে পরিচিতি পায় এই বাংলোটা। আর কেউ পা মারায়নি সেদিকে। লোক মুখে ছড়ালো একটা রাতও এ বাড়িতে কেউ কাটালে সে নাকি মারা যায়। বহুদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর দার্জিলিংয়ে বেড়াতে আসেন যুবক চার্লস জনসন। তার কৌতূহল জাগে বাড়িটার ওপর। এই বিষয়ে খোঁজ খবর শুরু করতে গিয়ে বন্ধুত্ব হয় একজন বাঙালির সাথে। তার নাম গিরীন্দ্রশেখর মুখার্জি। তারা সিদ্ধান্ত নেন এখানে এসে কাটাবেন কিছুদিন। অনেকে বারণ করেছিল, কিন্তু শোনেননি তারা। এই গিরীন্দ্রবাবুর অলৌকিকতা সম্পর্কে কৌতূহল ছিল বেশ। ভূত প্রেত আত্মার সন্ধানে বিভিন্ন জায়গায় যেতেন, পরীক্ষা নিরীক্ষা করতেন। বেশ কিছু তন্ত্রমন্ত্রের সাধনাও জানা ছিল তার। আত্মাকে বশীভূত করার চেষ্টায় রত ছিলেন তিনি। রক্ষাকবচ হিসেবে ঝোলায় রাখতেন কিছু জড়িবুটি আর মাদুলি। তাই হেনরি সাহেবের বাংলোর ব্যাপারটা জানতেন। তবে একজন সঙ্গী না পেয়ে আসার সাহস পাননি। এইবার চার্লসকে সঙ্গী পেয়ে নির্দিষ্ট দিনে দুই বন্ধু রওনা দিলেন গন্তব্যে। বাকি কথা ডায়েরির পাতা থেকেই তুলে ধরছি। আজকে 1927 সালের এপ্রিল মাসের 12 তারিখ। এখন অপরাহ্ন 4:05। খানিক পরে অন্ধকার নেমে আসবে। মধ্যাহ্নকালেই পৌঁছে গেছি বাংলোটায়। সঙ্গে তেমন কিছু নিইনি। টর্চ, তাস, মোমবাতি, মাদুর, সিগারেট আর আমার কিছু জড়িবুটি। হ্যাঁ, একটা বিশেষ বইও আছে। বহুদিন যাবৎ কেউ প্রবেশ করেনি বলেই জঙ্গলে ভরেছিল বাংলোটা। ভেতরে ঢুকতেই বেশ বেগ পেতে হলো। এখানে স্থানীয় একটি ছেলের সাহায্যে জঙ্গল সাফ করে ঢুকতে পেরেছি। ভেতরের অবস্থা আরও শোচনীয়। মানুষের থাকার অযোগ্য বললেই চলে। আমরা মেঝেতে মাদুর বিছিয়ে থাকার বন্দোবস্ত করেছি। এখানে ভূতের থেকে সাপখোপের ভয় বেশি। বন্ধু চার্লস কি একটা ইংরেজি বই পড়ছেন। এখন দেখা যাক। আজ এপ্রিল মাসের 13 তারিখ, 1927 সাল। গত রাতে কম ভয়ঙ্কর কিছু ঘটেনি। কাল ডায়েরি লেখা শেষ করে উঠে দাঁড়ালাম। ইচ্ছে হলো সমস্ত ঘরগুলো ঘুরে দেখি। ভুতুড়ে বাড়ি বলে আসবাবগুলো সবই প্রায় রয়েছে। চোর পর্যন্ত আসার সাহস পায়নি। আমরা যে ঘরটায় আছি সেটা বোধহয় ড্রয়িং রুম ছিল। অন্য ঘরগুলো সব দরজা বন্ধ। এগিয়ে গিয়ে আলতো ধাক্কা দিতে দরজা খুলে গেল। এক রাশ ধুলো উড়ে এলো গায়ে। নাকে রুমাল চাপা দিয়ে পিছিয়ে এলাম খানিক। চার্লসকে ইশারায় ডাকলাম। উঠে এলো সেও। ঘরটায় বড় একটা খাট আছে। বিছানায় তোষক বালিশ সবই আছে, তবে পোকায় কাটা, ধুলো মাখা। এক কোণে একটা পেল্লাই সাইজের আলমারি, পাশে গোল টেবিল, সাথে দুটো চেয়ার পাতা। টেবিলের ওপর একটা ফুলদানি রাখা। কোনো এক কালে নিশ্চয়ই রোজ টাটকা ফুল থাকতো তাতে। আর কোণে একটা পিয়ানো। আগেই জেনেছিলাম
মারিয়ান ভালো গান গাইতেন, হয়তো এটা তারই। ধুলো ঝেড়ে পিয়ানো রিডে হাত দিতেই সজোরে বেজে উঠল পিয়ানো। সেই শব্দে ঘরটাও কেঁপে উঠল। একটা বড় বাদুড় কান ঘেঁষে বেরিয়ে গেল। হঠাৎ অনুভব করলাম বাতাস কেমন ভারী হয়ে আসছে, সম্ভবত বন্ধ ঘর বলেই। চার্লসের গলায় কিছু একটা ঝাপটা দিতেই চিৎকার করে ঝটকা মারল তৎক্ষণাৎ। আমরা ঝটপট বেরিয়ে এলাম ঘরটা থেকে। পাহাড়ি এলাকা, তাই চুপ করে অন্ধকার নেমে এলো। মোমবাতি জ্বালালাম, ভাবছি সিগারেটটা ধরাবো। অমনি পাশের একটা ঘর থেকে ঝনঝন শব্দ ভেসে এলো, ঠিক যেন বাসন গড়িয়ে মেঝেতে পড়ছে। হাতে টর্চটা নিয়ে দৌড়ে গেলাম। পেছন পেছন এলো চার্লস। ঘড়িতে তখন 8টা। এই ঘরটায় এখনো ঢুকিনি। পূর্ব অভিজ্ঞতা স্মরণ করে রাগে রুমাল চাপা দিলাম। 2-3 বার ধাক্কা দিতেও দরজা খুলল না। ভেতরে তখনও বাসন পড়ার শব্দ। চার্লস এবারে সজোরে লাথি দিতেই কড়মড় করে সশব্দে দরজা খুলে গেল। কিন্তু আশ্চর্য, এখানে একদম ধুলো নেই। ঘরটা একদম পরিষ্কার, যেন সদ্য কেউ ধুয়ে মুছে দিয়ে গেছে। খাটে নরম সাদা বিছানা পাতা, একপাশে একটা ইজি চেয়ার, সামনে একটা টেবিলে ঝুড়িতে রাখা ফল, পাশে একটা শোকেসে সাজানো দামি দামি চিনে মাটির শোপিস। আমি জানি এ সময় ভয় পেলে একদম চলবে না। বাম হাতে একটা দুর্মূল্য শিকড় ধরেই রেখেছিলাম, এতে কোনো প্রেতাত্মা ছুঁতে পারে না। চার্লসের হাতেও দেওয়া আছে, বলে দিয়েছি কোনো অবস্থাতেই যেন হাত ছাড়া না করে ওটা। যাই হোক, সে ঘরে ভয়ঙ্কর কিছু চোখে পড়ল না। এই ঘর লাগোয়া একটা বারান্দা আছে। আমরা সেটায় গিয়ে দাঁড়াতেই গা হিম হয়ে গেল। এখান থেকে স্পষ্ট চোখে পড়ে সমাধিক্ষেত্রটা। দিনের আলোয় দেখেছিলাম জঙ্গলে ভরে আছে, কিন্তু এখন একদম পরিষ্কার। দূর থেকে দেখা গেল অস্পষ্ট 3জন মানুষ দাঁড়িয়ে ওখানে, 2জন মহিলার অবয়ব। আর 2টো কবর খোঁড়া হচ্ছে সেখানে। একটা লাশ কাঁধে করে নিয়ে এলো 2জন। কিছু বোঝার আগেই হাঁক দিলাম, চার্লস, জলদি বেরিয়ে চলো এখান থেকে। পেছন ফিরে দেখি চার্লস নেই। জোরে চিৎকার করলাম, চার্লস, চার্লস, চার্লস! আকাশ বাতাস ভেদ করে সেই ধ্বনি প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো আমার কাছে। মেঝের দিকে চোখ গেল, দেখি সেই শেকড়টা মাটিতে পড়ে। বুঝলাম ভয় পেয়ে হাত থেকে পড়ে গেছিল, কিন্তু গলায় তো মাদুরি দিয়েছিলাম, সেটা থাকলে তো ওর ক্ষতি হওয়ার কথা নয়। দৌড়ে গেলাম সেই পিয়ানোর ঘরে। টর্চের আলো ফেলে দেখলাম যা ভেবেছি তাই। চার্লসের মাদুরিটাও পড়ে আছে নিচে। তার মানে গলায় ঝাপটা বেড়েই অশরীরই মাদুরিটা খুলে নিয়েছে। চার্লসের জন্য খুব মন খারাপ হলো। তখন রাত 10টা প্রায়। চারদিকে জঙ্গলি পোকার একটানা আওয়াজে আমার তখন মাথা যন্ত্রণা আরম্ভ করে দিয়েছে। বিকেলে তাস খেলেছিলাম চার্লসের সাথে। একটু চালাকি করে ওকে হারিয়ে দিয়েছিলাম বলে ক্ষেপে উঠেছিল। বলেছিল পরের বার ও জিতে দেখিয়ে দেবে। ওর মুখটা চোখের সামনে ভেসে উঠছিল বারবার। তাসগুলো বাদরের ওপর এখনও ছিটিয়ে রাখাই আছে। আসার আগে চার্লস কিছু কেক কিনেছিল। ওর পড়ে থাকা ব্যাগটা থেকে বের করে গিললাম কটুকরো। তারপর ঢক ঢক করে জল খেয়ে একটু স্থির হয়ে বসলাম। এখন মাথা ঠান্ডা রেখে আমাকে এগোতে হবে। আমার বন্ধুকে কেড়ে নিয়েছে ওরা। জেদ চাপল, ওদের জব্দ না করে আমি এখান থেকে নড়ব না। আমার সেই বিশেষ বইটা খুলে বসলাম। এখানে যে প্রেতাত্মা আছেই সেটা নিশ্চিত।
সুতরাং আমার করণীয় কী কী সেগুলো আরও একবার ঝালিয়ে নিতে হবে বইটা পড়ে। বইটা আমার গুরুর দেওয়া। উনি ছিলেন বিখ্যাত তান্ত্রিক। ভূত প্রেত ছিল ওনার কুক্ষিগত। ওনার কাছেই এসব বিদ্যে আমার শেখা। আমি যতটুকু শিখেছি তাতে আমার কোনো ক্ষতি ওরা করতে পারবে না। চার্লসকে নিয়ে যাওয়ার পর আর কোনো শব্দ পাইনি। আমি সারা রাত ঠায় বসেছিলাম, যদিও শেষে ভোরের দিকে চোখ লেগে যায়। ঘণ্টাখানেক ঘুমিয়েছিলাম। হঠাৎ চোখে জলের ঝাপটায় ঘুম ভেঙে যায়। উঠে ভয়ানক চমকে গেলাম। এ কি দেখছি? জল জ্যান্ত চার্লস বসে আছে আমার সামনে, আমাকে ডাকছে। চার্লসকে ফিরে পেলাম বটে, তবে খটকাটা মনে রয়েই গেল। চার্লস যদি বেঁচেই থাকে তাহলে কাল রাতে কোথায় গেছিল? কবরে যে লাশটা পুঁতা হচ্ছিল ওটা তাহলে কার? আমি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছি ওকে, তবে কোনো চিহ্নই পাচ্ছি না। অবশ্য আমার কাছে পরীক্ষা করার উপায় আছে, তবে রাত না হলে ওসব কাজ করে না। আমি জানি কিছু প্রেতাত্মারা কার্যসিদ্ধির জন্য মনুষ্য রূপ ধারণ করে থাকে। তারা জীবিত সঙ্গীকে নিজের সাথে নিয়ে যেতে চায়। সে কারণে পূর্বের মনুষ্য রূপ ধরে ফিরে আসে সঙ্গীর কাছে। যে কোনো উপায়ে তাকে নিয়ে তার যেতেই হবে। আর যদি ব্যর্থ হয়, কোনো না কোনো উপায়ে টেনে আনে তার বংশের কাউকে। সেই ব্যক্তি বা তার বংশের কারো রক্ত না পেলে কোনোভাবেই এই অতৃপ্ত আত্মারা শান্ত হয় না। আপাতত লেখা বন্ধ করছি। আজ রাতে কি ঘটে এখন সেটাই দেখার। ডায়েরির লেখা এখানেই শেষ। পরের পাতাগুলো সাদা। গিরীন্দ্রবাবুর পরিণতি কি হলো সে বিষয়ে জানা হলো না, তবে বাহাদুরের মুখে শুনেছি শেষবার যে দুজন এসেছিল তাদের মধ্যে বিদেশি লোকটার লাশ পড়েছিল কবরের কাছে, তবে গিরীন্দ্রবাবুর হদিশ মেলেনি। খুব সম্ভবত তিনি পালিয়ে বেঁচেছিলেন। বোধ করি ডায়েরিটা নিয়ে যাওয়ার আর সুযোগ পাননি। এদিকে বৃষ্টির বেগ বেড়েই চলেছে। ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠলাম। কখন রাত 12টা পেরিয়ে গেছে খেয়ালই করিনি। টমটম কোথায় ব্যাপারটা কে জানে। ও থাকলেও সঙ্গ মেলে, কিন্তু আর তো বসে থাকা যায় না। ঝড় জলের রাত, কোনো দুর্ঘটনা ঘটল না তো? কেন যে এখানে থেকে গেছিলাম এখন পস্তাচ্ছি। কোয়ার্টারে গেলে অন্তত বাড়ির কাছেই অফিস হতো, কাছাকাছি কিছু মানুষকেও পেতাম। এখন কোথায় যাব ভেবে পাচ্ছি না। কোথায় গিয়েই বা খোঁজ করবো ছেলেটার? দুশ্চিন্তায় চোখে জল আসছে। এখন রাত 1:10। না, অনি ফেরেনি। বৃষ্টির বেগ একটু কমেছে। ভয়ে গলা শুকিয়ে কাঠ। জল খেতে রান্নাঘরে গিয়ে খোলা জানলার দিকে চোখ যেতেই চিৎকার করে উঠলাম। বাইরে দেখি হ্যাটকোট পরে দাঁড়িয়ে আছে একজন বিদেশি। আমার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে হাসছে। ভয়ে দিক বিদিক শূন্য হয়ে দৌড়তে লাগলাম আমি। অনি, অনি! ছুটতে ছুটতে এসে দাঁড়ালাম কবরস্থানে। স্পষ্ট দেখতে পেলাম হ্যাটকোট পরা সেই লোকটি ভেজা মাটি খুঁড়ছে। টমটম দাঁড়িয়ে ওর পাশে। আমাকে দেখতে পেয়েই দৌড়ে উঠে গেল লোকটার কাঁধে। আমি চিৎকার করলাম, কোথায় আমার অনি? মুহূর্তে দেখতে পেলাম দুজন বিভৎস রক্তাক্ত চেহারার, চোখগুলো যেন তাদের খুবলে খাওয়া। তাদের কাঁধে চেপে আসছে একটা মৃতদেহ। আমার পায়ের কাছে নামিয়ে দেওয়া হলো বডিটা। রক্ত মাখা মুখটা দেখে চিৎকার করে কেঁদে উঠলাম। আশেপাশের সমস্ত সমাধি থেকে উঠে এলো ভয়ঙ্কর চেহারার প্রেতাত্মারা। একে একে মারিয়ানা, অ্যান্ডারসন, তার ছেলে, স্ত্রী, চার্লস, বাহাদুর, সকলে আমার সামনে এসে দাঁড়িয়ে হি হি করে হেসে উঠল।
আমার কাঁধের ওপর লাফ দিয়ে দাঁড়ালো টমটম, ওর লুসি। বাংলোতে যেদিন প্রথম এলাম সেদিন রাতেই যথেষ্ট অবাক হয়েছিলাম বন্ধ জানলা হঠাৎ খুলে গেছে দেখে। তারপর দিন রাতে এক মেয়েলি কণ্ঠস্বর কানে আসতেই শব্দের পিছু পিছু অনুসরণ করতে করতে হোঁচট খেয়ে পড়েছিলাম ওই কবরের ওপর। দেখলাম কি অমানসিক দৃশ্য। মনে হলো যেন নিমেষে শরীরের রক্ত সমস্ত শুষে নিচ্ছে কেউ। সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারাই। জ্ঞান ফিরতেই দেখি নতুন জগতে হাজির আমি। সব কিছুই যেন অপরিচিত। একে একে পরিচিত হই মৃতদের সাথে। চলাফেরা, ওঠা বসা, বন্ধুত্ব এখন আমার এদের সাথেই। শুধুমাত্র অনিকে আনতে পারছিলাম না। অনির ক্ষতি করা সহজ ছিল না। ও যে গিরীন্দ্রশেখর মুখার্জির বংশধর। কোনো এক দৈবিক শক্তি ছিল ওর ওপর। তবে আজ আমরা সফল। রাতে ডিনার টেবিলে বসেছি। অনি আজ আমাদের নতুন সদস্য। সকলের সাথে অনিও খুবলে খাচ্ছে ওরই রক্তাক্ত মৃতদেহটা। দেখে আমি সজোরে হেসে উঠলাম। হেসে উঠল সব অশরীরীরাও। শুধু লুসি আমার কানের কাছে এসে বলল,